ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব ডেমোক্রেসি বা গণতন্ত্রের শর্তাবলী সম্পর্কে। অর্থাৎ গণতন্ত্রকে কিভাবে সফল করা যায়, কি কি বিষয় মেনে চললে, কোন কোন বিষয়ের উপরে গুরুত্ব দিলে এবং সেগুলিকে কার্যকরী করলে গণতন্ত্র সফল হবে, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও। আজকে পৃথিবীর প্রায় দেশই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। ডেমোক্রেসি আপাত দৃষ্টিতে জনগণের শাসন, জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। এই গণতন্ত্রকে সফল করা খুবই দরকার। বিশ্বের বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থার মধ্যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনপ্রিয় শাসন ব্যবস্থা, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হলেও বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, হিংসা, আক্রমণাত্মক মনোভাব, নয়া সাম্রাজ্যবাদী মনোভাব, নয়া উপনিবেশিকতাবাদী মনোভাব দেখা দিয়েছে। এইটা গণতন্ত্রের পক্ষে কাম্য নয়। গণতন্ত্র একটা পবিত্র জিনিস। আমি সমাজতান্ত্রিক গণতন্ত্রের উপর ভিডিও দিয়েছি, সেখানে আলোচনা করেছি যে গণতন্ত্র হলো একটি উন্নত শাসন ব্যবস্থা, গণতন্ত্র থাকতেই হবে। সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থাই হোক আর উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাই হোক, গণতন্ত্র থাকতে হবে। সামরিক সরকারে সর্বাত্মকবাদী রাষ্ট্রীয় কাঠামোতে যেখানে ফ্যাসিবাদ থাকে, নাৎসিবাদী নীতিকে গ্রহণ করা হয়, সেখানে কিন্তু গণতন্ত্র থাকে না। আজকে বিভিন্ন দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মুখোশ পরে ফ্যাসিবাদ, নাৎসিবাদকে কায়েম করা হচ্ছে। সেটা জনগণের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে কাম্য নয়। তাই গণতন্ত্রকে একটি পরিশুদ্ধ একটা গণতন্ত্রকে গুণগত দিক থেকে উন্নত করে সমাজ ব্যবস্থাতে, রাষ্ট্র ব্যবস্থাতে ব্যবহার করলে সেটাই হবে মানব জাতির পক্ষে কল্যাণজনক, মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে উপযোগী একটা ব্যবস্থা। আমরা গণতন্ত্র মানেই প্রচলিত যে গণতন্ত্র, এই গণতন্ত্র হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র। এই উদারনৈতিক গণতন্ত্র যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে, যেখানে ব্যক্তির স্বাধীনতা থাকে, যেখানে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকে, যেখানে একাধিক রাজনৈতিক দলব্যবস্থা থাকে, যেখানে দলগুলির মধ্যে অবাধে নির্বাচনে প্রতিযোগিতার ব্যবস্থা থাকে, জনমত প্রকাশের মাধ্যমগুলির স্বাধীনতা থাকে, সরকার পরিবর্তিত হবে সাংবিধানিক উপায়ে, সরকার পরিচালিত হবে সাংবিধানিক পথে, সরকারকে মান্য করবে জনগণ, কোনো ভায়োলেন্স করবে না, শান্তিপূর্ণভাবে সরকারের গঠন ও পরিবর্তন করবে, সাম্যবাদের বিরোধিতা করবে, ফ্যাসিবাদের বিরোধিতা করবে, নাৎসিবাদের বিরোধিতা করবে। এমন রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা। এই উদারনৈতিক রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল করবার জন্যে, তার সেফটির জন্যে, তাকে উন্নতভাবে কায়েম করার জন্যে কতগুলি ব্যবস্থা গৃহীত হয়েছে। শর্ত মানতে হবে উদারনৈতিক গণতন্ত্রকে সফল করবার জন্য। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা, উদারনৈতিক
রাষ্ট্র দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে গড়ে ওঠে না। এটা গড়ে ওঠে পুঁজিবাদী অর্থনীতিকে কেন্দ্র করে উদারনৈতিক রাজনৈতিক দর্শনের দ্বারা এটা গড়ে ওঠে। তাই জন স্টুয়ার্ট মিল ইংল্যান্ডের একজন চিন্তাবিদ। জন স্টুয়ার্ট মিল, যিনি ব্যক্তিগত স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, যিনি অন লিবার্টিকে গুরুত্ব দিয়েছেন, যিনি গণতন্ত্রকে সফল করবার জন্যে তিনটি কথা বলেছেন, তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন। এক নম্বর বিষয় কি? জনগণের ইচ্ছা ও সামর্থ্য। দেখো, গণতন্ত্রকে সফল করতে গেলে, সুন্দরভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে গেলে, উদারনৈতিক গণতন্ত্রকে জনগণের ইচ্ছা থাকতে হবে। জনগণ যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না চায়, গণতন্ত্র না চায়, তাহলে কিন্তু গণতন্ত্র সফল হবে না। কে বলছেন? জন স্টুয়ার্ট মিল। কোন দেশের চিন্তাবিদ? ইংল্যান্ডের চিন্তাবিদ। কোন মতবাদী? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। ইনি বলছেন যে জনগণের ইচ্ছাটা থাকতে হবে। আর শুধু ইচ্ছা থাকলে কি হবে? সামর্থ্যও থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। জনগণের উইল এবং জনগণের ক্যাপাসিটি, এটা গণতন্ত্রকে সফল করবার জন্য দরকার। এক নাম্বার, একটা বিষয়। দ্বিতীয় বিষয় কি বলেছেন জন স্টুয়ার্ট মিল? অধিকার রক্ষার জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। আরে অধিকার, এটা মানুষ জন্মালেই কিছু অধিকার পাবেই, কিন্তু সেই অধিকারকে রাষ্ট্রের শাসক বা অন্য কোনো জনগণ কেড়ে নিতে পারে। তাহলে সেই অধিকার রক্ষার জন্য জনগণকে সচেতন হতে হবে। জনগণকে সামাজিক ক্ষেত্রে যেমন সচেতন হতে হবে, রাজনৈতিক ক্ষেত্রে সচেতন হতে হবে, রাষ্ট্রকে মেনে চলার ক্ষেত্রে সচেতন হতে হবে। তেমনি জনগণ কি পেল কি পেল না, জনগণের কি কি অধিকার আছে, সেটা কিন্তু জনগণকে বুঝতে হবে, জনগণকে সচেতন হতে হবে। জনগণের অধিকার আছে জনগণ জানে না, তাহলে গণতান্ত্রিক সরকার স্বৈরাচারী পথে জনগণের অধিকার কেড়ে নিতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে? জনগণ কি অধিকার পাবে? জনগণের অধিকার দেওয়ার কর্তব্য সরকারের, কিন্তু সরকার যদি সেই কর্তব্য থেকে বিচ্যুত হয়, কর্তব্য না মেনে চলে, তাহলে জনগণকে সেই অধিকার আদায় করে নিতে হবে। তাই অধিকার রক্ষার জন্য জনগণকে কনসাস হতে হবে, সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। 3 নাম্বার, কর্তব্য পালন। দেখো, অধিকার রক্ষা করবার জন্য জনগণকে সচেতন হতে হবে, কিন্তু সচেতন হয়ে জনগণ অধিকার পাচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না, সরকার কেড়ে নিচ্ছে। তাহলে জনগণ কি করবে? বসে থাকবে না। জনগণ যদি বসে থাকে তাহলে অধিকার পাবে না। জনগণকে ঝাঁপিয়ে পড়তে হবে, সংগ্রাম করতে হবে, কিন্তু এখানে ভায়োলেন্সের মাধ্যমে নয়। কনস্টিটিউশনকে মান্য করে, গভর্নমেন্ট রুলকে মান্য করে শান্তিপূর্ণভাবে জনগণকে সংগ্রাম করতে হবে তাদের অধিকার রক্ষা করবার জন্য। তাহলে জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রকে সফল করবার জন্যে 3টি কথা উল্লেখ করেছেন। জনগণের ইচ্ছা থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে। 2 নাম্বার হচ্ছে জনগণকে তাদের অধিকার রক্ষার জন্য সতর্ক থাকতে হবে, ঘুম পাড়লে হবে না, অ্যাক্টিভ হতে হবে প্রয়োজনে। 3 নাম্বার হলো যে অধিকার রক্ষার জন্য জনগণকে সংগ্রামে যোগ দিতে হবে, কিন্তু এখানে ভায়োলেন্সের মাধ্যমে নয়। ভায়োলেন্সের মাধ্যমে নয়, কনস্টিটিউশনালি, সাংবিধানিকভাবে, শান্তিপূর্ণভাবে, পিসফুলি তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবে। তাই এখানে আমরা একজন ভাববাদী দার্শনিক, তিনি আবার উদারনীতিবাদী দার্শনিক, টি.এস. গ্রিন, তিনি বলছেন যে জনগণ
কর্তব্য পালন করবে। কখন কর্তব্য পালন করবে? সরকার হচ্ছে রক্ত মাংসের তৈরি, সরকার স্বৈরাচারী হতে পারে, সরকার মানে জ্ঞানত অন্যায় না করলেও মানে অজ্ঞাত সারে না জেনে সরকার ভুল করতে পারে। তাহলে সরকারের এই ভুলটা ধরিয়ে দেবে কে? জনগণ সরকারের এই ভুল ধরিয়ে দিবে। এটা কিন্তু জনগণের অধিকার নয়, এটা জনগণের কর্তব্য, ডিউটি। এই ডিউটি পালনের মধ্য দিয়ে সরকারকে সংযত করবে, তাহলে গণতন্ত্র রক্ষিত হবে। তাহলে গ্রিন কিন্তু শান্তিপূর্ণভাবে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার কথা বলছেন। তাহলে আমরা দেখলাম যে জন স্টুয়ার্ট মিলের বক্তব্য অনুযায়ী গণতন্ত্রকে সফল করতে গেলে 3টি কন্ডিশন মেনে চলতে হবে, 3টি শর্ত মানতে হবে। এবার আমরা ইন জেনারেল সাধারণভাবে গণতন্ত্রকে সফল করবার জন্যে কতগুলি শর্ত মানতে হবে সেগুলি আমরা পয়েন্ট আকারে 1, 2, 3 করে আলোচনা করব। খেয়াল করো। 1 নাম্বার, গণতান্ত্রিক জনগণ। জনগণকে গণতান্ত্রিক হতে হবে। জনগণ রাজনৈতিক সচেতন হবেন। জনগণকে বুঝতে হবে তাদের অধিকার কি কি আছে। জনগণকে বুঝতে হবে এই অধিকারগুলি পেতে হলে কি কি কর্তব্য তাদের পালন করতে হবে। কর্তব্য সম্পর্কে সচেতন হবেন এবং কর্তব্য পালনও করবেন। কি কি অধিকার আছে জনগণ জানেন না। জনগণ রাজনৈতিক দিক থেকে সচেতন নয়, জনগণ সামাজিক দিক থেকে সচেতন নয়। সামাজিক কুসংস্কার আছে, সেই অন্ধবিশ্বাস আছে, সেগুলিকে বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে পলিটিক্যাল কনসাসনেস নাই। তারা সরকার অন্যায় করছে, জনগণ কিন্তু সেই অন্যায়কে বুঝতে পারছেন না, জনগণ সচেতন না। আর সরকার বহাল তবিতে সে অন্যায় কাজটা দিনের পর দিন ধারাবাহিকভাবে করে যাচ্ছে, জনগণ বুঝলই না। তাই জনগণকে কি করতে হবে? গণতান্ত্রিক হতে হবে। কিন্তু জনগণ তাদের অধিকার বিভিন্ন, কি কি অধিকার আছে সংবিধানে, কি কি অধিকার আছে, এমনি সাধারণ অধিকার কি কি আছে, সরকার কতটা পালন করলো। সরকার নির্বাচনী ইস্তেহারে যেসব প্রতিশ্রুতি দিল, জনগণ মিলালো না। যে দল প্রতিশ্রুতি দিল, সরকারি ক্ষমতা দখল করলো, সেই সরকার কতটা জনগণের অধিকার রক্ষা করতে পেরেছে, এগুলি জনগণ বুঝতে পারল না। তাহলে কিন্তু গণতন্ত্র সফল হবে না। গণতন্ত্রের এটা ত্রুটি। তাই গণতান্ত্রিক জনগণ কিন্তু খুবই প্রয়োজন। নাম্বার 2, গণতান্ত্রিক শিক্ষার প্রসার ও সহিষ্ণুতা ও আত্মসংযম। গণতান্ত্রিক শিক্ষার প্রসার মানে কি? প্রত্যেকটা উদারনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থাতে বা অন্যান্য রাজনৈতিক ব্যবস্থাতে রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস, অনুভূতি, আবেগ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ গড়ে ওঠে। এগুলির সমষ্টিকে বলা হয় রাজনৈতিক সংস্কৃতি, পলিটিক্যাল কালচার। এই পলিটিক্যাল কালচার জনগণের মধ্যে গড়ে উঠতে হবে। আজকে তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে পলিটিক্যাল কালচার খুব কম। উদীয়মান যেখানে উন্নয়নশীল দেশ, সেখানেও পলিটিক্যাল কালচার কম। আমাদের দেশেও কিন্তু পলিটিক্যাল কালচার খুবই কম। সুতরাং পলিটিক্যাল কালচার যদি সঠিকভাবে গড়ে না উঠে, অর্থাৎ এটাকে বলা হয় পলিটিক্যাল এডুকেশান, রাজনৈতিক শিক্ষা, নির্বাচন সম্পর্কে সচেতন থাকা, ভোট দিলেই হলো না, ভোটের মূল্য সম্পর্কে সচেতন থাকা, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোট দান কাকে করবে সেটা তার মধ্যে চেতনা থাকা দরকার, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করা দরকার, সরকারের দায়িত্ব কতটা, সরকার সংবিধান অনুযায়ী কাজ করছে কিনা, সরকার নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি বাস্তবে রূপ দিচ্ছে কিনা, সেগুলি মেলানোর দায়িত্ব কিন্তু জনগণের। আর এই জনগণ যদি অজ্ঞ হয়, অসচেতন হয়, তাহলে কিন্তু
গণতন্ত্রে একটা আঘাত সৃষ্টি হবে। তাই গণতন্ত্রকে সফল করতে গেলে জনগণের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। এটা সার্বজনীন শিক্ষা, সকল মানুষের মধ্যে শিক্ষা, সচেতনতা বাড়বে, সক্ষমতা বাড়বে, দায়িত্ববোধ বাড়বে, কর্তব্যবোধ বাড়বে যদি সার্বজনীন শিক্ষার বিস্তার ঘটানো যায়। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থাতে শিক্ষাকে মুষ্টিমেয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রাখার প্রবণতা দেখা যায়, তাহলে কিন্তু গণতন্ত্র সফল হবে না। তাই তাই সার্বজনীন শিক্ষার ওটা দেবে। আর সহিষ্ণুতা, সরকারের হাতে ক্ষমতা আছে, যা ইচ্ছে তাই করলো, তার মানে কি সহিষ্ণুতার অভাব? সরকারকে তো সহিষ্ণু হতে হবে, সরকারকে দায়বদ্ধ হতে হবে। আজকের জনপ্রশাসন হচ্ছে তোমার সংবেদনশীল প্রশাসন, নয়া জনপ্রশাসন। এবং জনপ্রতিনিধি যারা সরকারে থাকে, যারা গভর্নমেন্ট পলিসি তৈরি করেন, তাদের মধ্যে একটা জনমুখী দৃষ্টিভঙ্গি, জনস্বার্থমুখী দৃষ্টিভঙ্গি তাদের নিঃস্বার্থ হইতে হবে, তাদের বিবেকবান হতে হবে। বিবেকহীন হইলে হবে না, স্বার্থপর হলে হবে না। স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, সততা তাদের মধ্যে থাকতে হবে। তারই ভিত্তিতে জনগণের প্রতি সহিষ্ণু হতে হবে। তাহলে এই যে টলারেন্সি, এইটা কিন্তু শাসকের মধ্যে থাকতে হবে এবং আত্মসংযম থাকতে হবে। জনগণ যদি ভুল করে, ভুল সংশোধন করে দিতে হবে। কিন্তু রাষ্ট্র শক্তি সরকারের হাতে থাকে, পুলিশ, মিলিটারি বাহিনী, গোয়েন্দা বাহিনী, জেলখানা সবই কিন্তু গভর্নমেন্টের কন্ট্রোলে। কিন্তু সেগুলিকে ইমপ্লিমেন্ট করার সময় সরকারকে ভাবতে হবে কতটা প্রয়োগ করা দরকার, কতটা প্রয়োগ করা দরকার নয়। এ ব্যাপারে একটা সিম্প্যাথি জনগণের প্রতি সরকারের থাকতে হবে। নেক্সট হচ্ছে আত্মসংযম। এই আত্মসংযম যেমন সরকারের থাকবে, তেমনি জনগণের মধ্যেও আত্মসংযম থাকবে। জনগণ ডিসিপ্লিন মেনটেন করবে, আইন মান্য করবে। দেখো, আইন যদি জনগণ মনে করে আইন আমি শাস্তির ভয়ে মানছি, তাহলে হবে না। আইন মেনে চললে আমাদের ভালো হবে, আমাদের কল্যাণ হবে। তাহলে এইভাবে যদি এই সেন্স থেকে মানুষ আইন মান্য করে, তাহলে জনগণ সংযতভাবে চলবে, অন্যায় করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না। এই যে একটা মনোভাব, সংযত, অভাব আছে, কষ্ট আছে, সেখানে তাকে সংযমী হতে হবে। সরকারে যারা আছেন তাদের তো বেশি সচেতন হতে হবে, তাদের সংযমী হতে হবে। ভোগ বিলাস এই যে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে ভোগ বিলাসের মধ্যে দিয়ে। ভোগ বিলাসের কারণেই সে অর্থ আত্মসাৎ করছে, সততার অভাব। সে আর সততা থাকছে না বলি নির্ভীক হতে পারছে না, সাহসী হতে পারছে না। করাপশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সাহসী হতে পারেন না। তাহলে গণতন্ত্রকে সফল করতে গেলে 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করলাম সহিষ্ণুতা, আত্মসংযম আর শিক্ষার প্রসার। এইগুলো যদি সেই সহিষ্ণুতা থাকে, তাহলে গণতন্ত্র সফল হবে। তাহলে 1 নম্বরে গণতান্ত্রিক জনগণ, 2 নম্বরে গণতান্ত্রিক শিক্ষা প্রসার, 3 নম্বরে সহিষ্ণুতার আত্মসংযম, 4 নম্বর শক্তিশালী বিরোধী দল। গণতন্ত্রের একটা বিরাট তাৎপর্যপূর্ণ বিষয় হলো বিরোধী দলের অবস্থান। বিরোধী দল থাকতে হবে। গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকে, তাদের মধ্যে নির্বাচন হয় অবাধে, স্বাধীনভাবে ভোটাররা ভোট দিতে পারেন যারা প্রাপ্তবয়স্ক। তার ভিত্তিতে সরকার গঠিত হয়, সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সরকার গঠিত হয়। যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলই সরকার গঠন করে, শাসন বিভাগ, পলিটিক্যাল শাসন বিভাগ গঠন করে, এক্সিকিউটিভ বডি, এবং সে গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করে। তাহলে এখানে আইনসভাতে বিরোধী দল থাকতে হবে, বিরোধী দলনেতা থাকতে হবে। বিরোধী সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর অপোজিটে একজন বিরোধী
লিডার নেতা থাকবেন, বিরোধী দলনেতা। এই বিরোধী দল যদি শক্ত হয়, বিরোধী দল যদি গঠনমূলক সমালোচনা করে, তাহলে গণতন্ত্র উন্নত হবে। কিন্তু বিরোধী দল যদি সমালোচনার জন্য সমালোচনা করে, তাহলে গণতন্ত্র উন্নত হবে না। টু দি পয়েন্ট, গভর্নমেন্টের পলিসি কোন কোন জায়গায় রং আছে সেটা আইনসভার ভিতরে যেমন সরকারের সমালোচনা করবে, বক্তব্য তুলে ধরবে, বিরোধিতা করবে, এবং যাতে জনস্বার্থ বিরোধী বিল পাস না হতে পারে তার জন্য অর্গানাইজ করবে বিরোধী দল আইনসভার মধ্যে, পাশাপাশি আইনসভার বাইরে জনগণের মধ্যে মাস লেভেলে মিটিং করে, মিছিল করে, প্রচার করে জানাবে সরকার এই অন্যায় করছে। আর সরকার এটা বুঝে যে বিরোধী জনমত যাতে গড়ে না উঠতে পারে, আগামী নির্বাচনে আমাকেই জিততে হবে, এইটাকে গুরুত্ব দিয়ে সরকার সংযত হবে এবং গণতন্ত্র সফল হবে। আজকে আমরা দেখতে পাই ব্রিটেনে গণতন্ত্র খুব স্ট্রং গণতন্ত্র, সেখানে বিরোধী দল স্ট্রং। বিরোধী দলকে ব্রিটেনে বিরোধী সরকার বলা হয়, বিরোধী সরকার বলা হয়। সেখানে সরকারের পতন ঘটলে বিরোধীরা সরকারি দায়িত্ব পালন করবে। আগে থেকেই বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রী হবেন, স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন, সব ঠিকঠাক থাকে। অর্থাৎ আইনসভার সরকারি দলের যে ক্যাবিনেট মিনিস্টাররা যেভাবে বসে, অপোজিটে ঠিক বিরোধী দলের মধ্যে একটা ক্যাবিনেট তৈরি হয়ে থাকে এবং সেখানে গঠনমূলক সমালোচনা হয় এবং গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে বিরোধিতা হয়। তার কারণ ইংল্যান্ডের জনগণ অনেক বেশি সচেতন, অনেক বেশি রাজনৈতিক সচেতন। তারা বিরোধী দল যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাহলে বিরোধী দলকেই ক্ষমতায় পাঠাবে, আর বিরোধী দল কিন্তু সেই মিথ্যা প্রতিশ্রুতি পালন করতে পারবে না। কিন্তু আমাদের মতো দেশে মিথ্যা প্রতিশ্রুতি যত বেশি দেয়, সেই দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আমাদের দেশে যে দল বাহুবল দেখায়, যে দল অর্থবল দেখাতে পারে, সেই দলই ক্ষমতায় যায়। ইন্ডিয়ার ক্যাপিটালিস্টরা সেই দলটাকেই সমর্থন করেন। ক্যাপিটালিস্টরা ঠিক করে রাখে এই দলকে আমরা জেতাবো, এই দলকে এতদিন আমরা ক্ষমতায় রাখবো। মিডিয়া সব কিন্তু ক্যাপিটালিস্টরা কিনে ফেলে, এমপি কিনে ফেলে। ইন্ডিয়ান পার্লামেন্টে এমপি কেনা বেচা হয়। ওই 2005-6 যে পরমাণু চুল্লির ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হলো, তখন বামপন্থীরা 61টা এমপি সমর্থন তুলে নিলে কংগ্রেসের নেতৃত্বে যে ফ্রন্ট সরকার ছিল, যেটা হলো বলা হয় ইউপিএ সরকার, সেই সরকার কিন্তু ওই 61টা মেকআপ করে আরও এমপি কিনে ফেললো। 272 দরকার ম্যাজিক ফিগারে কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠনে, সেখানে 276 বেশি কিনে ফেললো টাকা দিয়ে। সুতরাং ডেমোক্রেসি একদম বিলো স্ট্যান্ডার্ড ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিকে সফল করতে গেলে ভারতবর্ষের মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। এখানে বিরোধী দলকে শক্তিশালী হতে হবে। বিরোধী দল ভারতবর্ষের গণতন্ত্রে খুবই দুর্বল। বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করে না। তার কারণ বিরোধী দল জানে যে আগামী দিনে আমরা সরকার গঠন করলে আজকের সরকার যে জনবিরোধী নীতি গ্রহণ করছে, সেই নীতিটাই আমরা গ্রহণ করব। আমরা প্র্যাকটিক্যাল ভারতবর্ষের রাজনীতিতে এটা লক্ষ্য করেছি। নেক্সট পয়েন্ট, 5 নাম্বার, সংখ্যালঘু প্রতিনিধিত্ব। সংখ্যালঘু প্রতিনিধিত্ব, গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। মেজরিটি মাস্ট বি গ্র্যান্টেড। কিন্তু সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্রে কিন্তু একটা দুর্বলতা আছে। সংখ্যালঘিষ্ঠ মানুষ, ধর্মীয় সম্প্রদায় সংখ্যালঘু, তাদের প্রতিনিধি ওখানে কম। অর্থাৎ আইনসভাতে যত বেশি সংখ্যক প্রতিনিধি থাকবে, তত বেশি চিৎকার হবে, তত বেশি কণ্ঠস্বর হবে, তত বেশি তাদের কথা প্রাধান্য পাবে। সংখ্যালঘুদের প্রতিনিধি কম, তাই গণতন্ত্রে জনগণ যেহেতু
একটা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বেশি তাদের স্বার্থ সিদ্ধি হবে। তাই সেখানে সংখ্যালঘু যারা ধর্মীয় ক্ষেত্রে, সেই সংখ্যালঘুদের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা থাকবে, এটা গণতন্ত্রের সাফল্যের একটা শর্ত। জন স্টুয়ার্ট মিল এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। জন স্টুয়ার্ট মিলের একটা বক্তব্য আছে যে সংখ্যাগরিষ্ঠের শাসনও হচ্ছে মূর্খের শাসন। 100 জন মেম্বারের মধ্যে, এমপির মধ্যে, জনপ্রতিনিধির মধ্যে 99 জন মিথ্যা কথা বলছে। তাহলে 99 জন মিথ্যা কথা বলছে, ভুল কথা বলছে, সেটাই কিন্তু সেই বিলটাই পাশ হয়ে যাবে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সিম্পল মেজরিটি হলে 100 জনের মধ্যে কত 51 জন দরকার মিনিমাম। আর 2/3 মেজরিটির ভিত্তিতে যদি বিলটা পাশ করতে হয়, কনস্টিটিউশন সংশোধন আর ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে 2/3 মেজরিটি, তাহলে সেখানে 67 জন দরকার, 3 ভাগের সঙ্গে একটু বেশি। কিন্তু তারা সবটাই হচ্ছে মিথ্যার উপরে ভিত্তি করে বিলটা পাশ করছে, আর একজনই সত্যি কথা বলছেন। এখানে জন স্টুয়ার্ট মিল বলছেন যে এখানে এদেরকে সচেতন করা দরকার। এখানে 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 একজনের বক্তব্যই ঠিক আর 99 জনের বক্তব্য ঠিক না। এ গণতন্ত্রের একটা বড় ত্রুটি, বড় ত্রুটি। তাহলে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে হবে, তাকে গুরুত্ব দিতে হবে। একজন ব্যক্তি যদি সঠিক কথা বলে সেটাকে গুরুত্ব দিতে হবে। জন স্টুয়ার্ট মিল একথা বলেছেন যে, প্রথমে তিনি বলেছিলেন যে নারীদের ভোটাধিকার দেওয়া দরকার নেই গণতন্ত্রে। তিনি প্রথম দিকে বলেছিলেন সম্পত্তির ভিত্তিতে ভোটের অধিকার দিতে হবে। তাই কারণে সম্পত্তিবানরা কর দেয়, তাদের দায়িত্ব বেশি, তারা বেশি সচেতন, তারা সঠিকভাবে ভোটের অধিকার প্রয়োগ করবে। আর নারীরা পুরুষের দ্বারা প্রভাবিত হয়, গৃহ কাজ করে, তারা তাদের মধ্যে এডুকেশন কম, তারা প্রভাবিত হয়ে ভোট দিবে, তাই তাদের ভোটের মূল্য থাকবে না। আজকে সবাই ভোটের অধিকার পাচ্ছে, কিন্তু তুমি ভাবো ভোটের অধিকার কজন নিজের বিবেক অনুযায়ী ভোট দিতে পারে? স্বামীর কথা শুনি স্ত্রী ভোট দেয়, ছেলের কথা শুনি বাবা ভোট দেয়, পাড়ার দাদার কথা শুনি পাড়ার লোক ভোট দেয়, অর্থ দিয়েছে তাই একে ভোট দিতে হবে, সরকার সাহায্য করছে একে ভোট দিতে হবে। দিস ইজ নট ডেমোক্রেসি, একদম বিলো স্ট্যান্ডার্ড ডেমোক্রেসি। সরকার যে সাহায্য দিচ্ছে জনগণকে, এটা জানতে হবে যে জনগণের টাকা, জনগণের টাকাই তার কাছে ফিরে আসছে। সরকারের নিজস্ব কোনো ফান্ড নেই, জনগণের ফান্ডই হচ্ছে সরকারের ফান্ড। সরকার ট্যাক্স দিচ্ছে, তোমরা বলবে যে যারা আয় কর দিচ্ছে তারাই সরকারকে ট্যাক্স দিচ্ছে, অর্থ দিচ্ছে। না, পরোক্ষ ট্যাক্স কোথায় গেল? প্রত্যেকটা মানুষ গণতন্ত্রে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের পয়সাই আবার জনগণের কাছে ফিরে আসে। আবার এই জনগণের পয়সায় যারা জনপ্রতিনিধি, যারা করাপশনের সঙ্গে যুক্ত, বিশেষ করে ফিনান্সিয়াল করাপশনের সঙ্গে যুক্ত, তারা যে হাজার হাজার কোটি টাকা জমাচ্ছে দেশের ব্যাংকে, বিদেশের ব্যাংকে জমাচ্ছে, স্বনামে বেনামে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তাহলে জমি কিনছে, বড় বড় ফ্ল্যাট বাড়ি কিনছে, একটা নয়, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে। এগুলো কাদের টাকা? জনগণের টাকা। এটা জনগণকে সচেতন হতে হবে, তাহলে গণতন্ত্র সফল হবে। তাহলে সংখ্যালঘুদের বক্তব্য, এটাকে গুরুত্ব দিতে হবে। 6 নাম্বার, সংকীর্ণতা পরিহার। সংকীর্ণতা থাকলে হবে না। গণতন্ত্রে সরকারি ক্ষমতায় যায় একটা দল, বা একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে, ম্যাজিক ফিগারের এমপি না পেলে কয়েকটা দল মিলে একটা সরকার হয়, একে বলা হয় কোয়ালিশন সরকার। কোয়ালিশন সরকার কাকে বলে? কয়েকটা দল মিলে, একটা দল সংখ্যাগরিষ্ঠতা পেল না, কয়েকটা দল মিলে যে সরকার তৈরি হয় সেটা হলো কোয়ালিশন সরকার। আমাদের দেশে কেন্দ্রে এখন যে সরকার আছে কোয়ালিশন সরকার, এনডিএ সরকার, ন্যাশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট। তাহলে অ্যালায়েন্স হবে, গভর্নমেন্ট নয়, অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তাহলে এখানে আমরা দেখছি যে সরকারি যখন যাবে, সরকারি দলের কর্মীরা তারা
সংকীর্ণ ত্যাগ করবে, দেখা গেল সরকারে গেল, তাদের দলের লোকদের সাহায্য করছে, তাদের দলের লোকদের চাকরি দিচ্ছে, তাদের দলের লোকদের সুযোগ সুবিধা দিচ্ছে, তাদের দলের লোকদের ভালোবাসছে, আর বিরোধী দল তাদের কঠোর হাতে দমন করছে, মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছে, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত করছে। এইটাই হলো সংকীর্ণতা। ন্যারো পলিটিক্যাল আইডিয়া তাদের মধ্যে থাকে, সংকীর্ণ রাজনৈতিক চিন্তা, সংকীর্ণ রাজনৈতিক চিন্তা, সংকীর্ণ অর্থনৈতিক চিন্তা, সংকীর্ণ সামাজিক চিন্তা। এইগুলোকে এইগুলোকে গভর্নমেন্ট কাজে লাগায়। দিস ইজ নট ডেমোক্রেসি, এবং এতে ডেমোক্রেসি উন্নত হবে না। আর জনগণের মধ্যে ভাষা নিয়ে, আঞ্চলিকতা বোধ নিয়ে, এই অঞ্চল ভালো, ওই অঞ্চলের লোক খারাপ, এই জনপ্রতিনিধিরা আমার অঞ্চলকে উন্নতি করব, আমার অঞ্চলকে, আমাদের ভারতীয় গণতন্ত্রে আমরা দেখি রেল লাইন, রেলমন্ত্রী তার নিজের রাজ্যেই টাকা খরচ করে, বাকি রাজ্য আঙুল চুষে। সুতরাং এই যে মনোভাব, এমপিদের এই মনোভাব, আমি এমপি হব এই অঞ্চল থেকে, এই অঞ্চলের উন্নতি করব, ভারত গোটা গোটা দেশের কথা ভাবে না। দিস ইজ একটা ন্যারো অ্যাটিচিউড। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকর। আর জনগণের মধ্যে ভাষার ভিত্তিতে, জনগণের মধ্যে আঞ্চলিকতার মনোভাব সৃষ্টি হয়েছে, এ কথা ভাবলে হবে না, জাতীয় ভাবনা ভাবতে হবে, ন্যাশনালিজমকে গুরুত্ব দিতে হবে, গোটা দেশের কথা ভাবতে হবে। কোনো অঞ্চলের মধ্যে আমার মানসিকতা সীমাবদ্ধ থাকবে না। আমি যে ভাষায় কথা বলি, আমার ভাষার মধ্যে আমার মনোভাবটা সীমাবদ্ধ থাকবে না। সমস্ত মানুষের কালচার, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন মনোভাব, সব কিছুর মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট দরকার। তাহলে কিন্তু ন্যাশনালিজম হবে এবং গণতন্ত্র কিন্তু সংকীর্ণতার ঊর্ধ্বে উঠবে। ভাষার সংকীর্ণ, ধর্মের সংকীর্ণতা। একটা দেশের গণতান্ত্রিক শাসনের অধীন বিভিন্ন ধর্মের মানুষ থাকে। ধর্ম বিবেক অনুযায়ী গ্রহণ করবে, বিবেক অনুযায়ী পালন করবে, বিবেক অনুযায়ী প্রচার করবে। ধর্ম যদি মানুষের মন পরিশুদ্ধ করে, তাহলে কি দরকার এক ধর্মের মানুষ আরেক ধর্মে আঘাত করা? দিস ইজ নট ডেমোক্রেসি। ধর্মীয় গোঁড়ামি কেন থাকবে? ধর্ম যদি মানবতাবাদ হয়, ধর্ম যদি যুক্তিবাদ হয়, ধর্ম যদি মানুষের মন পবিত্র করে, তাহলে ধর্ম নিয়ে এত হানাহানি কেন? পৃথিবীর গণতান্ত্রিক দেশ, অগণতান্ত্রিক দেশ, সমস্ত দেশে ধর্ম নিয়ে একটা মাতামাতি, আভ্যন্তরীণ ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ধর্ম নিয়ে বেশি রাজনীতি কেন হবে? এটা গণতন্ত্রের পক্ষে এটা বড় বাধা। নেক্সট হচ্ছে 7 নম্বর, স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ। গণতন্ত্রে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা থাকবে। সরকারের 3টি বিভাগ, একটা হলো আইন বিভাগ, আইন তৈরি করা কাজ, আর একটা হলো শাসন বিভাগ, এক্সিকিউটিভ বডি। শাসন বিভাগে 2টো অংশ, একটা রাজনৈতিক অংশ আর একটা হচ্ছে অরাজনৈতিক আমলাদের অংশ। রাজনৈতিক অংশ গভর্নমেন্ট পলিসি নির্ধারণ করে, আইনসভা সেখানে স্বীকৃতি দেয়। তো আইনসভায় যারা থাকেন তারা হলো জনপ্রতিনিধি, তারা পলিটিক্যাল। আর যারা এক্সিকিউটিভ তারাও কিন্তু পলিটিক্যাল। আর এক্সিকিউটিভের অরাজনৈতিক অংশটা নন পলিটিক্যাল, দ্যাট ইজ ব্যুরোক্রেসি। আমলা তো সরকারের কর্মচারী, স্থায়ী। তো এরা তো আলাদা না, সেখানে বিচার বিভাগকে আলাদা রাখতে হবে। স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা, বিচারপতিরা ন্যায়পরায়ণ, যোগ্যতার অধিকারী। তারা আইন বিভাগের তৈরি আইন সংবিধান অনুযায়ী আইন তৈরি করেছে কিনা, আর আইনটা যথাযথ কিনা, জনবিরোধী কিনা, বিচার বিভাগ বিচার করে দেখবে, যদি জনবিরোধী হয় বাতিল করে দিবে, অবৈধ ঘোষণা করবে। যেমন ভারতবর্ষের সংবিধান বিরোধী আইন, জনবিরোধী আইনকে সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করতে পারে। মার্কিন সুপ্রিম কোর্ট যথাবিহিত পদ্ধতিতে সংবিধান বিরোধী আইনকে সে দেশের সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে। কংগ্রেসের তৈরি আইনকে সংবিধানের পবিত্রতা রক্ষা করতে পারে। আর জনগণ ন্যায় বিচার পাওয়ার জন্য আদালতে যেতে পারে। যে কোনো সমস্যা বাঁধলে
তার অধিকার কেড়ে নিলে, সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকার যদি জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করা, স্থায়ীভাবে বসবাস করা, এই সমস্ত অধিকার যদি কেড়ে নেওয়া হয়, তাহলে আদালতে মামলা করতে পারবে। তাহলে আদালত তো নিরপেক্ষ হওয়া দরকার, গণতন্ত্রে আদালত নিরপেক্ষ হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এক্ষেত্রেও আমরা লক্ষ্য করি যে গণতান্ত্রিক যে ব্যবস্থাতে আদালতকে নিয়ন্ত্রণ করে ক্ষমতাসীন রাজনৈতিক দল। এখানে আদালত নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারে না। অর্থবানরা রাজনৈতিক দলের প্রতিনিধিদের মাধ্যমে বিচার বিভাগকে থ্রেট করে। সুতরাং এই গণতন্ত্র সফল করবার জন্যে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থাকে বাস্তবে রূপায়িত করা, তার ভূমিকা যথাযথ করা, এটা খুব কঠিন ব্যাপার। আর বল ইংল্যান্ডের একজন চিন্তাবিদ, তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে উদারনৈতিক গণতন্ত্রে যে বিচার ব্যবস্থা থাকে, সেই বিচার ব্যবস্থা যে স্বাধীন ও নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে, এটা আধা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তার মানে বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারে না। ভারতে আমরা গণতান্ত্রিক ব্যবস্থাতে দেখছি বিচার বিভাগ কতটা নিরপেক্ষ, কতটা নিরপেক্ষ, কিভাবে বিচারে রায় দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি। কোথায় নিরপেক্ষ ভূমিকা, কোথায় যথাযথ ভূমিকা, কোথায় ন্যায় প্রতিষ্ঠিত করতে পারছে। তবে আমরা গণতান্ত্রিক শাসনের ভক্ত হিসাবে এইটাই বলবো, আমরা যারা জনগণ গণতন্ত্রকে বিশ্বাস করি, গণতন্ত্রকে উন্নত করতে চাই, বিচার বিভাগকে নিরপেক্ষভাবে সুদৃঢ়ভাবে তাদের ভূমিকা পালন করা দরকার। না হলে সেখান থেকে ক্ষমতায় থেকে বিচারপতির আসন থেকে নেমে যাওয়াটাই আমার মনে হয় ভালো। দরকার হলে মানুষকে সংগঠিত করে এই ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, এই ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হতে পারে। ভায়োলেন্স নয়, এখানে পিসফুলি কনস্টিটিউশনালি জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিচার বিভাগের নিরপেক্ষতা প্রতিষ্ঠা করবার জন্যে সংগঠিত একটা যোদ্ধার আন্দোলন গড়ে তুলবে। নেক্সট হচ্ছে 8 নাম্বার, গণতান্ত্রিক ঐতিহ্য। দেখো, গণতান্ত্রিক ঐতিহ্য ছাড়া গণতন্ত্রের স্বরূপ ও প্রকৃতি বোঝা যায় না। এই যে পাকিস্তানে মাঝে মাঝে টিমটিমি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, পাকিস্তানে বহু প্রধানমন্ত্রী মার্ডার হয়ে গেছে, হত্যা করা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের কর্ণধার ছিলেন, যিনি বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছিলেন, তাকে হত্যা করা হয়েছে, মিলিটারি জেনারেল তাকে হত্যা করেছে। দিস ইজ নট ডেমোক্রেসি, এটা কিন্তু ডেমোক্রেসি নয়। তাই ছিটেফোঁটা গণতন্ত্র এখানে কিন্তু পাকিস্তানের যে ঐতিহ্য, গণতান্ত্রিক শাসনের ঐতিহ্য নয়। ভারতের শাসন ব্যবস্থা অনেকটাই গণতান্ত্রিক ঐতিহ্যপূর্ণ, এখানে করাপশন, দুর্নীতি ব্যাপকভাবে আছে। তবু একটা ডেমোক্রেটিক সিস্টেমে একটুখানি হলেও গণতন্ত্র আছে। তাই আমরা বলবো যে গণতান্ত্রিক যে ঐতিহ্য ভারতবর্ষের শাসন ব্যবস্থাতে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে আমরা সনাতন যে ঐতিহ্য, সনাতন যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, সেটা সময়ের প্রেক্ষাপটে রাজতন্ত্র হলো, সেটার মধ্যে অনেকটা গণতান্ত্রিক চিন্তা চেতনা ছিল। সুতরাং এখানে মিলিটারি গভর্নমেন্ট, এখানে সন্ত্রাসবাদীদের দ্বারা পরিচালিত আমলা, সন্ত্রাসবাদীদের দ্বারা পরিচালিত মিলিটারি বাহিনী দেশের ক্ষমতায় অধিষ্ঠিত আজ পর্যন্ত হয়নি। তাই আমরা দেখব যে গণতান্ত্রিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে। ব্রিটেনকে অনুসরণ করে অনেক দেশ শাসন ব্যবস্থাকে পরিচালনা করে, তাদের যে ঐতিহ্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে তারা গ্রহণ করেছে, তাদের ব্রিটেনের যে ঐতিহ্য, গণতন্ত্রের ঐতিহ্য, সেটাকে বেশি ফলো করে। সুতরাং গণতন্ত্রের ঐতিহ্য ছাড়া তোমার শাসন ব্যবস্থাকে প্রকৃতপক্ষে মূল্যায়ন করা যায় না। গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করবার অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশ ও চিন্তা প্রকাশের অধিকার, এইগুলো অধিকারগুলো গণতান্ত্রিক সরকারের থাকবে। এটা হলো গণতন্ত্রের ঐতিহ্য। গণতন্ত্রে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে, এটাই হলো গণতান্ত্রিক সরকারের ঐতিহ্য। এই ঐতিহ্য গণতান্ত্রিক সরকারে থাকতে হবে। যেখানে এইগুলো থাকবে না, সেখানে কিন্তু গণতন্ত্র সফল হবে না। 9 নাম্বার,
লিখিত সংবিধান। লেকি, হেনরি মেন এরা বলছেন সংবিধানকে লিখিত হবে, তাহলে গণতন্ত্র থাকবে। কিন্তু তাই বলে ব্রিটেনে তো লিখিত সংবিধান নেই, তাহলে কি সেখানে গণতন্ত্র নেই? ভারতবর্ষের সংবিধান লিখিত, এটা গণতান্ত্রিক সরকার, এখানেই গণতন্ত্র আছে। জাপানে তো লিখিত অবশ্য সরকার আছে, লিখিত সংবিধান, সেখানে গণতন্ত্র আছে। সংবিধান লিখিত হলে নাগরিকদের অধিকার সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার, যে সরকারই আসুক, অধিকারগুলো দিতে একটা দায়বদ্ধ থাকে। সুতরাং তাদের সংবিধানে যে ফ্রিডম থাকে, সংবিধানে যে রাইটস থাকে, সেগুলিকে গুরুত্ব দিয়ে সরকার পরিচালনা করে। সুতরাং সংবিধান লিখিত হলে ভালো হয়, আর লেখা নাই, সেখানে বাড়তি দায়িত্ব থাকে না। অলিখিত সংবিধান ব্রিটেনে থাকলেও সেখানে কনভেনশনস আছে। ব্রিটেনের রাজনীতিতে এবং শাসন ব্যবস্থাতে কনভেনশনসকে, অর্থাৎ শাসনতান্ত্রিক রীতিনীতিকে, যেগুলো আদালতে বলবৎযোগ্য নয়, সে দেশের শাসক শ্রেণী মান্য করে এবং সে দেশের জনগণ অধিকার পায়। তাছাড়া ব্রিটেনের রিটিন ডকুমেন্টস আছে অধিকার দানের ক্ষেত্রে, ফ্রিডম পাওয়ার ক্ষেত্রে অধিকার আছে। পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, হেভিয়াস কার্পাস, পিটিশন অফ রাইটস, বিল অফ রাইটস, তারপরে মহাসনদ, এগুলির মধ্যে দিয়ে ব্রিটেনের নাগরিকরা অধিকার ভোগ করে, স্বাধীনতা ভোগ করে। সুতরাং আমরা এটা বলবো যে গণতান্ত্রিক সরকারের লিখিত সংবিধান হলে অনেকটা সুবিধা হয়, জনগণ বুঝতে পারে আমাদের অধিকার কি, আমাদের কর্তব্য কি সংবিধানে লেখা থাকে। গণতান্ত্রিক সরকারে ভারতের মূল সংবিধানে কর্তব্যের কথা উল্লেখ ছিল না, তোমরা জানো। সংবিধানের পার্ট 4-এ 51A ধারাতে ভারতের জনগণকে 10টি মৌলিক অধিকারের, মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছিল এবং পরবর্তীকালে আর একটা মৌলিক কর্তব্যের কথা উল্লেখ আছে। এখন 11টা মৌলিক কর্তব্যে পালন করতে হয় ভারতের জনগণকে। সুতরাং মৌলিক কর্তব্য সংবিধানে লেখা থাকে, সুতরাং সংবিধান লিখিত হলে খুব ভালো হয়। 10 নম্বর কি? ক্ষমতা বিকেন্দ্রীকরণ। ক্ষমতা বিকেন্দ্রীকরণ, দেশের যে রাষ্ট্রের ক্ষমতা, সেই ক্ষমতা দেশের একটা কেন্দ্রে, এক জায়গাতে ক্ষমতাটা জমা থাকলো, সেটাকে বলা হয় কেন্দ্রীকরণ, ক্ষমতার কেন্দ্রীকরণ, পাওয়ার অফ সেন্ট্রালাইজেশন। দেখো, যেখানে স্বৈরতান্ত্রিক সরকার, সর্বাত্মকবাদী সরকার, সেখানে ক্ষমতার কেন্দ্রীকরণ হয়, কিন্তু গণতান্ত্রিক সরকারে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়। কেন্দ্রীকরণের উল্টো। বিকেন্দ্রীকরণ সরকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে হলো, সরকারি ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে হলো দেশের বিভিন্ন অংশে স্থানীয় ভিত্তিতে স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি হবে। স্বায়ত্তশাসিত সংস্থা তৈরি হবে লোকাল বেসে, আর সেই সংস্থাতে সেখানকার জনগণ নির্বাচিত হবে, সেখানকার জনগণ ক্ষমতায় যাবে এবং সেখানকার সমস্যার সমাধান করবে তারা নিজেরাই। এইটা হলো স্বায়ত্তশাসিত সরকার, এটা হলো ক্ষমতা বিকেন্দ্রীকরণ। একটা দেশের সরকার, কেন্দ্র রাজ্য ভাগ হইল, তারপরে রাজ্যের মধ্যে পৌরসভা গড়ে উঠল, রাজ্যের মধ্যে পঞ্চায়েত গ্রামাঞ্চলে গড়ে উঠল, রাজ্যের মধ্যে বড় শহর হচ্ছে কর্পোরেশন গড়ে উঠল এবং কর্পোরেশনের মানুষের মধ্যে থেকে কর্পোরেশনে নির্বাচিত হলো, তারা কর্পোরেশনের সমস্যাগুলি সমাধান করলো। আবার পৌরসভাতে যারা জনগণ, তারা নির্বাচিত করে, তাদের মধ্যে থেকে পৌরসভা পরিচালনায় তারাই করছে। পঞ্চায়েত এলাকাতে, গ্রাম পঞ্চায়েত 3টি স্তরে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3টি স্তরে প্রতিনিধি আছে গ্রামের, সেখানকার গ্রামাঞ্চলের উন্নয়ন সম্পর্কে তারা সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছে। একে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। গণতন্ত্রের ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, এটাকে গুরুত্ব দেওয়া হয়। আর এই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারের সঙ্গে স্বায়ত্তশাসন যুক্ত। ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে হলো ক্ষমতা একটা কেন্দ্রে কেন্দ্রীভূত না রেখে ক্ষমতাকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া, এটাই হলো ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে জনগণ বেশি বেশি করে সরকারি প্রশাসনে, আঞ্চলিক প্রশাসনে, স্বায়ত্তশাসিত সংস্থাতে যোগ দিতে পারছে, জনগণের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ছে, প্রশাসনে অংশগ্রহণ বাড়ছে, জনগণের মধ্যে সরকারের
দায়বদ্ধতা, সরকার সম্পর্কে কনসাস হতে পারছে। সুতরাং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করলে তোমার গণতন্ত্র সফল করা সম্ভব হবে। এবার হলো তোমার 11 নাম্বার, গণতন্ত্রকে সফল করতে গেলে সৎ হতে হবে, সরকারকে সৎ হতে হবে, মানুষকে সৎ হতে হবে, সরকারকে সুদক্ষ হতে হবে, আর সরকারকে কর্তব্যপরায়ণ হতে হবে, জনমুখী সিদ্ধান্ত নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে এবং দক্ষ হতে হবে। যে কোনো মানুষ সরকারে গেলে হবে না। তাদের মধ্যে যারা যারা আমলা সরকারি কর্মচারী, তাদের প্রশাসনিক জ্ঞান আছে। জনপ্রতিনিধি, তাদের আমলার কাছ থেকে শিখতে হবে। যদিও সম্মানের দিক দিয়ে গণতন্ত্রে জনপ্রতিনিধি বেশি উচ্চতে, এবং শাসন কার্য চালানোর জন্যে একটা দক্ষতা দরকার। আর সব থেকে দরকার হলো সততা। সততা গণতন্ত্রে থাকতে হবে। কিন্তু গণতন্ত্রে আমরা দেখছি সততার বড়ই অভাব। আর গণতন্ত্রে জনপ্রতিনিধিদের সব থেকে বেশি আর্থিক সমস্যা, তাদের খাবার জোটে না। কিন্তু গণতন্ত্র রাজতন্ত্রের এক বিপরীত রূপ। আগে রাজা খেত, এখন জনপ্রতিনিধিরা খায়। এমনি তাদের মাইনা, বেতন, ভাতা, বিদেশে যাওয়া, ছেলে পড়ানো, তাদের আসবাবপত্র কিনা, এমপি এমএলএ সব ব্যবস্থা আছে। এ জনগণের টাকায় হয়। তা সত্ত্বেও তাদের বড় অভাব। মাইনা 2 লাখ হলে 10 লাখ করে দিয়ে জনগণকেই তাদেরকে একটু শুধরে দিলে ভালো হয়, তাহলে গণতন্ত্র সফল হবে। দেশে দেশে জনপ্রতিনিধিরা এত করাপশনের সঙ্গে যুক্ত, সে আর বলার নেই। কিন্তু গণতন্ত্রকে সাকসেস করতে গেলে অনেস্টি দরকার। এই অনেস্টি হচ্ছে প্রথমে শাসক শ্রেণীর মধ্যে থাকতে হবে, জনপ্রতিনিধির মধ্যে থাকতে হবে, আর দক্ষতা থাকতে হবে। যারা যারা জনপ্রতিনিধি, তারা যদি দক্ষ হয়, তারা যদি সৎ হয়, তারা যদি কর্তব্যপরায়ণ হয়, তাদেরই ক্ষমতার দিক থেকে বিলো অনেকটাই। তারা তারা হলো আমলা, অর্থাৎ সরকারের স্থায়ী কর্মচারী। তারা 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 অভিজ্ঞ, তারা প্রশিক্ষিত, তাদের অভিজ্ঞতা আছে প্রশাসনিক দায়িত্ব পালনে। একটা জনপ্রতিনিধি আজকে হঠাৎ করে জনপ্রতিনিধি হয়ে গেল, তার প্রশাসনিক অভিজ্ঞতা নেই, তার মধ্যে দক্ষতা নেই, তার মধ্যে এডুকেশনও নেই। সুতরাং এখানে মূল যে পরিচালনা করে আমলা, তাদের মধ্যে সততা থাকতে হবে, তাদের মধ্যে দায়বদ্ধতা থাকতে হবে। আজকের গণতন্ত্র বলা হয় প্রশাসন চালু হয়েছে, এবং আজকে প্রশাসন হচ্ছে নতুন জনপ্রশাসন, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, নিউ পাবলিক পলিসি। এতে জনগণের প্রতি দায়বদ্ধতা আমলাদের বেশি, এতে জনগণের প্রতি সংবেদনশীলতা আজকে বেশি, জনগণের প্রতি স্বচ্ছ দৃষ্টিভঙ্গি আমলাদের থাকা দরকার। এগুলি থাকলেই গণতন্ত্র